মার্কিন সতর্কতার মুখে এক গভীর প্রশ্ন। গাজায় কি যুদ্ধবিরতি চুক্তির আড়ালে হামাস তার সামরিক শক্তি ও স্থানীয় নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে, নাকি ইসরায়েলের জন্য একটি কৌশলগত ফাঁদ পেতে রাখা হচ্ছে? ওয়াশিংটনের কড়া হুঁশিয়ারি এবং গণমৃত্যুদণ্ডের মতো ঘটনা সেই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এক অভূতপূর্ব সতর্কবার্তা জারি করে জানিয়েছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে যে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে একটি আসন্ন হামলার ষড়যন্ত্র করছে। এই পদক্ষেপকে চুক্তির সরাসরি এবং গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে ওয়াশিংটন। তবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরপরই গাজার অভ্যন্তরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা হামাসের অপ্রতিরোধ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাওয়ার সাথে সাথে হামাস দ্রুত তার প্রশাসনিক ক্ষমতা সংহত করতে শুরু করে। এই পুনরুত্থান বিশ্বকে এক স্পষ্ট বার্তা পাঠায়, আমরা এখনো এখানে আছি। সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হলো, যুদ্ধবিরতির সময় হামাস তার অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চরম সহিংসতা চালায়। স্থানীয় নিয়ন্ত্রণের জন্য লড়াইরত সশস্ত্র দল, বিশেষ করে দুগবুশ গোত্রের সদস্যদের সহ 50 জনেরও বেশি সহযোগীকে গণমৃত্যুদণ্ড বা হত্যা করা হয়েছে। গাজা শহরের বাসিন্দাদের কাঁপিয়ে দেয়া এই গণমৃত্যুদণ্ড ইঙ্গিত দেয় যে হামাস কেবল সামরিক শক্তিই নয়, বরং শাসন ক্ষমতাকেও পুনর্গঠিত করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, হামাস এই সুযোগকে পুরনো স্কোর নিষ্পত্তি এবং যে কোনো অহামাস প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টাকে শুরুতেই দমন করার জন্য ব্যবহার করছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যদি হামাস গাজার লোকজনকে হত্যা করা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তবে আমাদের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এক্ষেত্রে আমাদের বলতে কাদের বুঝিয়েছেন সেটা পোস্টে স্পষ্ট করেননি ট্রাম্প। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আসন্ন আক্রমণ সম্পর্কে এই ধরনের সুনির্দিষ্ট সতর্কবার্তা প্রদান হামাসের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির ওপর গুরুতর সন্দেহ আরোপ করে। এটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ায় এক বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করেছে। ওয়াশিংটন মিশর, কাতার এবং তুরস্ককে সতর্ক করেছে। এই তিনটি দেশই গাজা শান্তির গ্যারান্টার হিসেবে পরিচিত। নিজেদের অফিসিয়াল চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে চোখ বাঁধা ও হাঁটু গেড়ে বসিয়ে রাখা 8 সন্দেহভাজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। ভিডিওতে তাদের শত্রুর সহযোগী ও বেআইনি কাজে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়। বহু মাস ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানের পরেও হামাসের সশস্ত্র শাখা গেরিলা কৌশল অবলম্বন করে প্রতিরোধ বজায় রেখেছে। গাজার ঘনবসতিপূর্ণ অঞ্চল এবং ভূগর্ভস্থ টানেলের নেটওয়ার্ক তাদের টিকে থাকার প্রধান কারণ। পর্যবেক্ষকরা মনে করছেন, হামাসকে নিরস্ত্র করা যে কোনো শান্তি পরিকল্পনার সবচেয়ে কঠিন অংশ হবে, কারণ হামাসের আসল শক্তি তার রকেট বা সুড়ঙ্গে নয়। তাদের সবচেয়ে বড় শক্তি হল তাদের আদর্শিক দৃঢ়তা এবং গাজার শাসন ব্যবস্থার শূন্যতা পূরণ করার ক্ষমতা। যুদ্ধ, ক্ষমতার টানাপোড়েন আর গোপন কূটনীতির এই সময়ে মস্কোর বুকে ঘটল এক নাটকীয় মোড়, যা হয়তো বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির গতিপথ। ইরান ও রাশিয়া, দুই নায়ক যারা নিজেদের অস্তিত্বের লড়াইয়ে অবিচল, এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। মস্কোর মঞ্চে দুই নায়ক, প্রতিরক্ষা সহযোগিতার নতুন সমীকরণ। 21 জুলাই মস্কোর সুরক্ষিত কক্ষগুলোতে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হলো, যেখানে রাশিয়া এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রীরা সামরিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করলেন। এই দুই রাষ্ট্র, যারা পশ্চিমা শক্তির কঠোর নিষেধাজ্ঞার মুখেও নিজেদের অবস্থান ধরে রেখেছে, এবার আরও দৃঢ়ভাবে কাঁধে কাঁধ মেলালো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলাজভ এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে এর এই বৈঠক ছিল দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করার চলমান প্রচেষ্টার অংশ। ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি গর্বের সাথে ঘোষণা করলেন, এই বৈঠকের বিষয় ছিল সামরিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা। মস্কোতে ইরানের দূতাবাসের বিবৃতিতে যৌথ প্রতিরক্ষা উদ্যোগের প্রতি দুই দেশের অবিচল অঙ্গীকারের কথাই তুলে ধরা হলো। এ যেন এক শক্তিশালী জোটের আগমনী বার্তা, যা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ক্রেমলিনের অন্দরমহলে পারমাণবিক রহস্য, এক মহাকাব্যিক চাল। একই সময়ে ক্রেমলিনের অন্দরমহলে আরও এক গভীর আলোচনা চলছিল।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে ইরানের শীর্ষ নেতা সাইয়েদ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানিকে স্বাগত জানান। এই বৈঠক কেবল আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা ছিল না, এর কেন্দ্রবিন্দুতে ছিল ইরানের পারমাণবিক ফাইল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, লারিজানি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সর্বশেষ আপডেট পুতিনের কাছে তুলে ধরেছেন। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই কূটনৈতিক যোগাযোগ বিশ্বকে এক বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। রাশিয়া কি কেবল স্থিতিশীলতা চাইছে, নাকি ইরানের পারমাণবিক সক্ষমতাকে আরও শক্তিশালী করার পেছনে তার কোনো উদ্দেশ্য রয়েছে? রাশিয়ার পক্ষ থেকে রাজনৈতিক সমাধানের কথা বলা হলেও পশ্চিমাদের ভয়ের আড়ালে লুকানো থাকতে পারে এক গভীর কৌশল। যখন পশ্চিমা বিশ্ব ইরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস টানার চেষ্টা করছে, তখন রাশিয়ার এই ঘনিষ্ঠতা এক নতুন বার্তা দিচ্ছে। লারিজানি যখন পুতিনের কাছে পারমাণবিক কর্মসূচির আপডেট দিচ্ছিলেন, তখন কি শুধু তথ্যের আদান প্রদান হচ্ছিল, নাকি রাশিয়া এবং ইরানের দুই নায়ক এমন কোনো গোপন চুক্তিতে আবদ্ধ হচ্ছিলেন যা পারমাণবিক প্রযুক্তি বা সামরিক সহায়তার বিনিময়ে বিশ্বমঞ্চে তাদের ক্ষমতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে? এই বৈঠকগুলো কি কেবল কূটনৈতিক প্রথা মেনে চলা আনুষ্ঠানিকতা ছিল, নাকি এটি ছিল পশ্চিমা বিশ্বের ওপর চাপ সৃষ্টির এক মহাকাব্যিক চাল? যদি সত্যি ইরান এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক প্রযুক্তি বা উন্নত সামরিক সরঞ্জাম বিনিময়ের কোনো গোপন চুক্তি হয়ে থাকে, তাহলে তা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের ক্ষমতার ভারসাম্যে এক ভূমিকম্প ঘটাবে। এই দুই নায়কের পদক্ষেপ, যারা একদিকে নিজেদের প্রতিরক্ষা জোরদার করছেন, অন্যদিকে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, বিশ্বকে এক নতুন স্নায়ু যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই নাটকীয় মোড় কি বিশ্বকে এক নতুন ভূ রাজনৈতিক লড়াইয়ের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটি কেবল নিজেদের আত্মরক্ষার এক দৃঢ় প্রচেষ্টা? ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চলছে। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে। এই হামলার পর ইরান এখন কি করবে? চুপ করে বসে থাকবে, নাকি প্রতিশোধের আগুনে পুড়বে মধ্যপ্রাচ্য? বিবিসির সাংবাদিক ফ্রাঙ্ক গার্ডনার এই প্রশ্নে 3টি সম্ভাব্য পথের কথা তুলে ধরেছেন, যার শেষটি হতে পারে ভয়াবহ। পথ 1, চুপচাপ বসে থাকা, দুর্বলতার ইঙ্গিত। প্রথম বিকল্প হলো ইরানের কোনো প্রতিশোধ না নিয়ে চুপচাপ থাকা। এর ফলে যুক্তরাষ্ট্রের আরও হামলা থেকে তারা সাময়িকভাবে রক্ষা পেতে পারে, এমনকি কূটনৈতিক আলোচনার পথ খুলতে পারে। তবে গার্ডনারের মতে, বারবার হুঁশিয়ারি দেওয়ার পর যদি ইরান চুপ করে থাকে, তাহলে তাদের সরকারকে দুর্বল মনে হতে পারে। জনগণের উপর তাদের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ার ঝুঁকি যুক্তরাষ্ট্রের আরেকটি হামলার ঝুঁকির চেয়েও বড় হয়ে দেখা দিতে পারে। অর্থাৎ এই পথ ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে। পথ 2, দ্রুত ও তীব্র প্রতিশোধ, যুদ্ধের দামামা। দ্বিতীয় পথটি হলো ইরান দ্রুত ও তীব্র প্রতিশোধ নেবে। গার্ডনারের মতে, ইরানের হাতে বহু বছর ধরে তৈরি করা ও লুকিয়ে রাখা প্রচুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় 20টি সামরিক ঘাঁটির তালিকা তাদের হাতে আছে, যেগুলো তারা সহজেই লক্ষ্যবস্তু বানাতে পারে। ইরান শুধু ক্ষেপণাস্ত্র হামলাই নয়, তারা ছোট ছোট ড্রোন, দ্রুতগতির নৌকা বা অন্যান্য ছোট অস্ত্রবাহী যানের সাহায্যে দলবদ্ধভাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজের ওপর হামলা চালাতে পারে। এটি এমন একটি কৌশল যা ছোট আকারের অস্ত্রের সাহায্যে বড় আকারের ক্ষতি করার ক্ষমতা রাখে এবং যুক্তরাষ্ট্রের জন্য অপ্রত্যাশিত হতে পারে। পথ 3, সুযোগ বুঝে অতর্কিত হামলা, দীর্ঘমেয়াদী আতঙ্ক। ফ্রাঙ্ক গার্ডনারের মতে, ইরানের হাতে সর্বশেষ এবং সবচেয়ে ধূর্ত পথটি হল নিজের সুবিধা মতো সময়ে প্রতিশোধ নেওয়া। তেহরান এখনকার উত্তেজনা কমে যাওয়ার জন্য অপেক্ষা করবে। এরপর যখন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে না, ঠিক তখনই তারা অতর্কিতে আক্রমণ চালাবে। এর চেয়েও ভয়ঙ্কর হলো, ইরান চাইলে তাদের প্রতিবেশী দেশ, যারা যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে পরিচিত, তাদের স্থাপনার উপরও হামলা চালাতে পারে। এমনটি হলে যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকবে, যা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।
ইরানে সরাসরি মার্কিন হামলার পর তেহরান কিভাবে এর জবাব দেয় তার দিকে তাকিয়ে বিশ্ব। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে 40,000-এর বেশি মার্কিন সেনা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরানের নেতৃত্বে যে ধরনের হামলাই হোক, এসব ঘাঁটিগুলো তার মূল লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাঁটি রয়েছে কুয়েতে, 5টি। এছাড়া বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে মার্কিন ঘাঁটি রয়েছে। এর বাইরেই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব ও মিশরে। আইআরজিসির কঠোর হুঁশিয়ারি, পালানোর ক্ষমতা তাদের নেই। এদিকে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি যুক্তরাষ্ট্রের হামলার পর কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, আগ্রাসী শক্তিগুলোর প্রতিশোধ থেকে পালানোর ক্ষমতা নেই। বিবৃতিতে আইআরজিসি মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে ইসরায়েল এবং তার মিত্রদের স্বার্থ ও অবকাঠামোগুলো লক্ষ্য করে একটি শক্তিশালী এবং সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের সম্ভাব্য হামলার আগে ইরানের বড়সড় অভিযান। যুদ্ধের আগেই ধরা পড়ল মোসাদের গুপ্তচর বাহিনী। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ। ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষের আগে তেহরান নেমেছে ভেতরের শত্রু ধরার মিশনে, আর সেই মিশনেই একের পর এক নাটকীয় মোড়। ইরান দাবি করেছে তারা গ্রেপ্তার করেছে মোসাদের হয়ে কাজ করা 8 জন গুপ্তচর। শুধু তাই নয়, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বোমা, লঞ্চার আর বুবি ট্র্যাপ, যেন কোনো বড়সড় হামলার প্রস্তুতি চলছিল। কিন্তু ইরান বলছে, আমরা আগে থেকেই জানতাম, তাই কোনো অপারেশন শুরু হওয়ার আগেই তাদের থামানো হয়েছে। গুপ্তচরের নেটওয়ার্ক। রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, আটককৃতরা ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আর পারমাণবিক স্থাপনাগুলোর গোপন তথ্য সংগ্রহ করছিল। পরিকল্পনা ছিল এই তথ্য সরাসরি পাঠিয়ে দেওয়া মোসাদের হাতে। আইআরজিসি জানিয়েছে, এই অভিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে অনলাইনে, ইসরায়েল থেকে দূরবর্তীভাবে। অর্থাৎ যুদ্ধের আগে যুদ্ধ। শত্রুর গোপন নেটওয়ার্ক ঢুকে পড়েছিল দেশের ভেতরে, কিন্তু শেষ মুহূর্তে ফাঁস হয়ে গেল সেই মডিউল। বিশ্লেষকরা বলছেন, এর পেছনে জুন মাসের ঘটনাই বড় কারণ। তখন ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কিছু অংশ। নিহত হয়েছিলেন বহু শীর্ষ সামরিক কর্মকর্তা। সেই আঘাত ছিল 1980-র দশকের পর ইরানের সবচেয়ে ভয়াবহ ক্ষতি। তারপর থেকেই তেহরান বুঝে গেছে, শুধু আকাশের লড়াই নয়, ভেতরের গুপ্তচর বৃত্তি আসল বিপদ। তাই এবার শুরু হয়েছে ইনহাউস ইসরায়েলি সহযোগীদের বিরুদ্ধে অভিযান। ইরান শুধু গ্রেপ্তার করেই থেমে থাকেনি। অগাস্টে তারা মৃত্যুদণ্ড কার্যকর করেছে পরমাণু বিজ্ঞানী রুজবে বাদে। অভিযোগ ছিল তিনি মোসাদের কাছে গোপন তথ্য পাচার করেছিল। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরান প্রায়শই ভিন্ন মত দমন করতে গুপ্তচর বৃত্তির অভিযোগ ব্যবহার করে। কিন্তু তেহরান তার জবাব স্পষ্ট দিয়েছে, শত্রুর সাথে যারা হাত মেলাবে তাদের কোনো রেহাই নেই। শক্তির প্রদর্শন। এই অভিযানের আসল বার্তা আসলে ইসরায়েল আর আমেরিকার জন্য। ইরান দেখিয়ে দিচ্ছে তারা শুধু প্রতিরক্ষায় নয়, গোয়েন্দা যুদ্ধে সমান শক্তিশালী। 8 জন ধরা পড়া মানেই আরও অজানা নেটওয়ার্ক ভেঙে পড়ছে। তেহরান এখন যেন বলতে চাইছে, তোমরা আকাশ থেকে নামো, আমরা ভেতর থেকে তোমাদের শেষ করব। বড় প্রশ্ন, তাহলে কি এই অভিযান শুধু নিরাপত্তার জন্য, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরো বড় টুইস্ট? অনেক বিশ্লেষক মনে করছেন, ইরানের এই বার্তা কেবল গুপ্তচরদের উদ্দেশ্যে নয়, সরাসরি তেল আবিবের উদ্দেশ্যে, যেন সতর্কবার্তা। আগামী যুদ্ধে আঘাত আসবে শুধু আকাশ থেকে নয়, মাটির নিচ থেকেও। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মঞ্চে তাই নতুন নাটকের সূচনা হয়েছে। আকাশে যুদ্ধ বিমান, ভেতরে গুপ্তচর খেলা, সবকিছু মিলে যেন এক সিনেমার চিত্রনাট্য। কিন্তু এই সিনেমার শেষ কোথায় হবে তা কেউ জানে না। পশ্চিমা নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে ইরানের উপর। সময়সীমা ঘনিয়ে আসছে অগাস্টে। কিন্তু পশ্চিমারা যখন তেহরানকে কোণঠাসা করার চেষ্টা করছে,
ইরান তখন তার সামরিক সক্ষমতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অপ্রত্যাশিত সামরিক চাল, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে বেশ সুপরিচিত। যুক্তরাষ্ট্রের সহায়তায় গড়ে ওঠা এই 4 স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে অ্যারো 3, অ্যারো 2, ডেভিড স্লিং এবং আয়রন ডোম, যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম বলে দাবি করা হয়। কিন্তু অপারেশন ট্রু প্রমিস 3-তে ইরান দেখিয়ে দিয়েছে এই ব্যবস্থাতেও ফাঁক থাকতে পারে। আগে ইরান সাধারণত রাতে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালাতো, কিন্তু এবার তারা কৌশল বদলেছে। দিনের বেলায় ছোট ছোট নির্ভুল হামলা চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছে। হামলার পাল্লা, গতিপথ এবং সময় পরিবর্তন করে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে তার সর্বোচ্চ সমন্বয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে বাধ্য করেছে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ কালিস্কির ভাষায়, তারা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। সবচেয়ে বড় চমক ছিল ইসরায়েলের ফাত্তা-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এটি শব্দের চেয়ে 10 গুণেরও বেশি গতিতে আঘাত হানতে সক্ষম এবং এর ওয়ারহেড আলাদা হতে পারে, যা এটিকে ট্র্যাক করা আরও কঠিন করে তোলে। ইসরায়েলের সবচেয়ে উন্নত ইন্টারসেপ্টর যেমন অ্যারো 3 এবং ডেভিড স্লিং তত্ত্বীয়ভাবে এমন ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হলেও ফাত্তা-1 ইসরায়েলের 4টি প্রতিরক্ষা স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ব্যয়বহুল প্রতিরক্ষা বনাম ইরানের উদ্ভাবন। এই হামলার ফলে ইসরায়েলের ইন্টারসেপ্টরের খরচ এবং ঘাটতি প্রকটভাবে সামনে এসেছে। ইসরায়েলকে বাধ্য হয়ে সবচেয়ে বড় হুমকির ক্ষেপণাস্ত্রগুলোকেই কেবল টার্গেট করতে হয়েছে। এর অর্থ হলো কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে চলে গেছে। এই ঘটনাগুলো বিশেষ করে সংঘাতের গতি এবং ভৌগোলিক নিয়ন্ত্রণ করার ইরানের ক্ষমতা, কৌশলগত ক্ষমতার ভারসাম্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। এমনকি পশ্চিমা বিশেষজ্ঞরাও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরান পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মতবাদের মূল নীতিকে চ্যালেঞ্জ করেছে। র্যান্ড কর্পোরেশনের রাফায়েল কোহেন স্বীকার করেছেন যে কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এমনকি ইসরায়েলের মতো অত্যাধুনিক ব্যবস্থাও শেষ পর্যন্ত দুর্বলতা প্রকাশ করবে। তার মতে একটি প্রতিরক্ষা ব্যবস্থার মূল বিষয় হলো নিখুঁত একক স্তর তৈরি করা নয়, বরং এর সম্মিলিত প্রভাব। কালিস্কি যেমনটি বলেছেন, আমরা উভয়েই শেখার প্রক্রিয়ায় আছি। তারা তাদের আক্রমণ উন্নত করার চেষ্টা করছে আর আমরা আমাদের প্রতিরক্ষা। এই উক্তিটি ইসরায়েলি দর্শকদের আশ্বস্ত করার উদ্দেশ্যে বলা হলেও এটি তেহরানের দীর্ঘদিনের দাবিকেই সমর্থন করে। প্রতিরোধ, উদ্ভাবন এবং কৌশলগত গভীরতা ভারী সশস্ত্র প্রতিপক্ষের বিরুদ্ধেও ক্ষমতার ভারসাম্যকে বদলে দিতে পারে। ইরানকে তাহলে পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপ উপেক্ষা করে নিজস্ব পথেই হাঁটবে, নাকি শেষ মুহূর্তে কোনো চুক্তি হবে? অগাস্টের সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে এই প্রশ্নগুলোর উত্তর আরও স্পষ্ট হবে। ইরানের নতুন প্রতিরক্ষা ও পারমাণবিক কৌশল। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা ফের ঘনীভূত হচ্ছে। ইরান, যে দেশ বছরের পর বছর বিদেশি হুমকি, চাপে, আক্রমণে দাঁড়িয়েছে অটল, এবার তার প্রতিরক্ষা নীতি ও পারমাণবিক অবস্থান পুনর্বিবেচনার ডাক দিচ্ছে। ইরানের 70 জন সংসদ সদস্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার প্রধানদের উদ্দেশ্যে চিঠি পাঠালেন। চিঠিতে বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা মতবাদ ও পারমাণবিক অবস্থান আবার মূল্যায়ন করা প্রয়োজন। এটি এমন এক সময় এসেছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেও বিশ্বের কাছে বারবার বলেছে দেশটি, কিন্তু বাস্তবতা বলছে পশ্চিমা শক্তি ও ইসরায়েল সরাসরি হুমকি দিচ্ছে। জুনে ইসরায়েল মার্কিন সাহায্যে ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। ফোর্দো সহ 3টি স্থাপনায় হামলা, যা আন্তর্জাতিক আইন ও এনপিটি চুক্তি লঙ্ঘন করে ইরানকে কঠোর অবস্থান নেওয়ার পথে ঠেলে দেয়। ইরানের প্রতিরক্ষা মতবাদে স্পষ্টভাবে বলা আছে, পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার করা যাবে না। এটি সুপ্রিম লিডার সাইয়েদ আলী খামেনির ফতোয়ার উপর ভিত্তি করে তৈরি। কিন্তু আইন প্রণেতারা মনে করেন, এই মতবাদ শুধু নীতি নয়, এটি জাতির আত্মমর্যাদা, শক্তি ও প্রতিরোধের প্রতীক।
যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞার পুনর্বহাল নিয়ে চাপ সৃষ্টি করছে, ইরান তা মোকাবিলায় প্রস্তুত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ঘোষণা দিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করা হচ্ছে। তারা বলেছে, ইউরোপীয় 3টি দেশের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এবং চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এখানে শক্তির চিহ্ন স্পষ্ট। ইরান আর চুপচাপ প্রতিরোধ করবে না। আইন প্রণেতারা সতর্ক করে বলেছেন, চাপের যে কোনো প্রচেষ্টা দেশের জন্য পূর্বের চেয়ে কঠোর ও আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া ডেকে আনবে। ইরান জানিয়েছে, তারা যে নতুন চাপে মোকাবিলা করতে সক্ষম তা দেশকে পিছনে টানে না, বরং তাদের প্রতিরক্ষা ও শক্তি আরও দৃঢ় করে। সাম্প্রতিক চুক্তিতে IAEA এর পরিদর্শকরা সীমিত প্রবেশাধিকার পেয়েছিলেন, কিন্তু পূর্ণ তদারকি কখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। এ থেকে স্পষ্ট, ইরান নিজের পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা নীতি নিয়ে স্বাধীনভাবে চলবে। ইরান আজ বলছে, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কেউ বন্ধ করতে পারবে না। আমাদের শক্তি, আমাদের প্রতিরক্ষা নীতি, আমাদের জাতীয় গর্ব সবই অটুট। আপনি চাপ দিতেই পারেন, কিন্তু আমরা আত্মসম্মান এবং নিরাপত্তার জন্য শক্ত অবস্থানে থাকব। এ যেন মধ্যপ্রাচ্যের এক নতুন অধ্যায়, যেখানে ইরান ইতিহাসের মতো প্রতিরোধের শক্তি দেখাচ্ছে। শত্রু যতই হুমকি দিক, জাতি অটল থাকবে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, হামলা সবই থাকুক, তেহরান অটল। কারণ এটি শুধুই দেশ নয়, এটি শক্তির এক জীবন্ত প্রতীক। ইরান অদম্য এক জাতির অবিশ্বাস্য উত্থান। জানজান শহরের মঞ্চে দাঁড়িয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান যখন বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, কোনো শক্তি ঐক্যবদ্ধ ইরানকে নতজান করতে পারবে না, তখন যেন গোটা ইরানের আকাশ বাতাস এক নতুন আশার বার্তার অনুরণনে ভরে উঠল। এ শুধু কথা নয়, এ হলো এক জাতির অদম্য স্পৃহা আর ইস্পাত কঠিন সংকল্পের প্রতিধ্বনি, যা সাম্প্রতিক এক শ্বাসরুদ্ধকর যুদ্ধের পর আরও একবার প্রমাণিত হলো। কে ভেবেছিল যে দেশটার উপর ইসরায়েল আর আমেরিকার যৌথ আগ্রাসন নেমে এসেছিল, সেই দেশই এত দ্রুত নিজেদের শক্তি ও সক্ষমতার এমন এক নজির স্থাপন করবে যা বিশ্বকে তাক লাগিয়ে দেবে? জুনের 13 তারিখ, যখন ইসরায়েল ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের নিশানা করল, আর তার পরপরই যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে যুদ্ধকে আরও উস্কে দিল, তখন অনেকেই ভেবেছিল ইরানের দিন ফুরিয়ে এসেছে। কিন্তু তারা জানতো না, এক নতুন গল্পের সূচনা মাত্র। এ যেন এক হলিউডের থ্রিলারের চিত্রনাট্য। একদিকে অত্যাধুনিক আয়রন ডোম আর বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে সজ্জিত ইসরায়েল ও পরাশক্তি আমেরিকা, অন্যদিকে কঠোর নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান, যাদের একমাত্র শক্তি তাদের ঐক্য, জ্ঞান আর বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসই তাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠল যখন আগ্রাসন শুরু হলো। ইরানি জনগণ, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং বিশেষ করে ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীরা যে সম্মানজনক ও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুললেন, তা ছিল সত্যিই প্রশংসার যোগ্য। রাষ্ট্রপতি পেজেশকিয়ান গর্বের সাথে স্মরণ করলেন সেই 12 দিনের যুদ্ধের কথা, যখন ইরানি সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC তাদের সমস্ত শক্তি দিয়ে শত্রুদের মোকাবিলা করেছিল। বিশ্বাস করা কঠিন কিভাবে এই বাহিনীগুলো আয়রন ডোমের মতো সুরক্ষিত ব্যবস্থা ভেদ করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানল। শুধু তাই নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও নির্ভুলভাবে হামলা চালালো তারা। এ যেন ডেভিডের গলিয়াতকে হারানোর এক আধুনিক উপাখ্যান। শত্রুদের সমস্ত হুমকি ও চাপকে তুচ্ছ করে ইরানি জাতীয় সশস্ত্র বাহিনী শুধু জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করেনি, তারা দেখিয়ে দিয়েছে যে দৃঢ় সংকল্পের কাছে কোনো বাধাই বড় নয়। যুদ্ধের মোড় ঘুরতে শুরু করল 24 জুন। ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই অপ্রত্যাশিত ও শক্তিশালী পাল্টা হামলায় এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে তাদের পক্ষে আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তেল আবিব যুদ্ধবিরতি চাইতে বাধ্য হলো। এ যেন এক অবিশ্বাস্য টুইস্ট। যে দেশগুলো ইরানকে নতজান করতে চেয়েছিল, তারাই শেষ পর্যন্ত নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হলো। ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি ঠিকই বলেছিলেন, এই 12 দিনের যুদ্ধ ইরানি জাতির শক্তি ও দৃঢ়তা প্রকাশ করেছে। বিশ্ব দেখেছে ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তির অতুলনীয় দৃঢ়তা। এই যুদ্ধ ছিল ইরানের জন্য তাদের ইচ্ছা শক্তি এবং সক্ষমতা প্রদর্শনের এক মোক্ষম সুযোগ। পেজেশকিয়ানের কথাগুলো তাই শুধু স্লোগান নয়, এ হলো এক ঐতিহাসিক সত্যের প্রতিধ্বনি।
যতক্ষণ পর্যন্ত ইরানি জনগণ তাদের ঐক্য ও সংহতি বজায় রাখবে, ততক্ষণ পর্যন্ত কোনো বাধা তাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই যুদ্ধ ইরানকে বিশ্বের দরবারে এক নতুন পরাশক্তি হিসেবে তুলে ধরেছে, যারা নিজেদের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের জন্য যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। অদূর ভবিষ্যতে ইরান কি আরো বড় কোনো চমক নিয়ে আসছে? আমেরিকা এবং ইরানের সম্পর্ক বিশ্বের সবচেয়ে জটিল এবং বিতর্কিত সম্পর্কগুলোর মধ্যে একটি। এই দুটি দেশের মধ্যে ৪১ বছর ধরে কোনো কূটনৈতিক যোগাযোগ নেই। দুই সুপার পাওয়ার একাধিকবার যুদ্ধের দ্বারপ্রান্তে চলেও আসে। ২০২০ সালের শুরুর দিকে এক বড় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন আমেরিকা ইরানের একজন মেজর জেনারেলকে ড্রোন হামলায় হত্যা করে। এর জবাবে ইরান ইরাকে আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই সংঘাতের মূল কারণগুলো বোঝার জন্য এর ইতিহাসের দিকে তাকাতে হবে। ২০ শতকের শুরুতে ব্রিটিশরা ইরানি তেল আবিষ্কার করে। ব্রিটিশরা ইরানকে মাত্র ১৬% মুনাফা দিয়ে একটি কোম্পানি গঠন করে, যা থেকে বেশিরভাগ লাভ তারাই নিত। ১৯৫১ সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক এই কোম্পানিকে জাতীয়করণ করেন। এর ২ বছর পর ১৯৫৩ সালে ব্রিটিশ এবং আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA মিলে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেকের সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং শাহকে একনায়ক হিসেবে বসিয়ে দেয়। শাহের শাসনকালে ইরান আমেরিকার একটি গুরুত্বপূর্ণ মিত্র হয়ে ওঠে, কিন্তু শাহের স্বৈরাচারী নীতি, পশ্চিমা বিশ্বের প্রতি তার আনুগত্য এবং দেশের অভ্যন্তরে ভিন্নমত দমনের কারণে তার বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে। ১৯৭৯ সালে ইরান জুড়ে গণবিপ্লব শুরু হয় এবং শাহ দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসেন এবং আধুনিক ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠিত হয়। এই নতুন সরকার ছিল আমেরিকার ঘোর বিরোধী। ১৯৭৯ সালের নভেম্বরে ইরানি বিপ্লবীরা তেহরানে অবস্থিত আমেরিকান দূতাবাসে হামলা চালিয়ে ৫২ জন আমেরিকানকে জিম্মি করে। আমেরিকা জিম্মিদের উদ্ধারের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এই ঘটনার পর আমেরিকা ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর ১৯৮০ সালে ইরাক ইরানের ওপর আক্রমণ করলে ৮ বছরব্যাপী এক রক্তক্ষয়ী যুদ্ধের শুরু হয়। আমেরিকা তখন ইরাকের শাসক সাদ্দাম হোসেনকে সমর্থন ও অস্ত্র সরবরাহ করে। এই সময়ে আমেরিকা এবং ইরানের মধ্যে বেশ কয়েকটি মারাত্মক ঘটনা ঘটে, যেমন পারস্য উপসাগরে একটি আমেরিকান ফ্রিগেট ইরানি মাইন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, যার প্রতিক্রিয়ায় আমেরিকা ইরানের নৌবাহিনীর ওপর হামলা চালায়। এছাড়াও ১৯৮৮ সালে আমেরিকান নৌবাহিনী ভুলবশত একটি ইরানি যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেয়, যার ফলে ২৯০ জন মানুষ মারা যায়। ২০০০-এর দশকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আরও বাড়ে। ২০১৫ সালে বারাক ওবামা প্রশাসন ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করে, যার ফলে উত্তেজনা কিছুটা কমে। কিন্তু ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এই চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। ২০১৯ সালের শেষ দিকে এবং ২০২০ সালের শুরুতে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ইরাকে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে রকেট হামলায় একজন আমেরিকান ঠিকাদার নিহত হন। এর জবাবে আমেরিকা ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর বিমান হামলা চালায়। এরপর ৩ জানুয়ারি ২০২০ সালে আমেরিকা ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যা করে। এর জবাবে ইরান ইরাকে ২টি আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সৌভাগ্যবশত এই হামলায় কোনো আমেরিকান নিহত হয়নি এবং উভয় পক্ষই যুদ্ধ এড়াতে সক্ষম হয়। এই ঘটনার পর ইরান ভুলবশত একটি ইউক্রেনীয় যাত্রীবাহী বিমানকে গুলি করে ভূপাতিত করে, যাতে ১৭৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। গত জুনে ইসরায়েল ইরানে হামলা করে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় করে। জবাবে কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করে ইরান। এরপরই যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও ইসরায়েল। ইরানের কড়া হুঁশিয়ারি, মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি, নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি উস্কানি দেওয়া হয় তাহলে এই অঞ্চলে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদি ঘোষণা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত সামরিক ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে আছে।
এই সতর্কবার্তা এমন এক সময় এলো যখন ইরান তার সীমান্তে বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। নাসিরজাদে মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের বলেছেন, যদি কোনো সংঘাত হয় তাহলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছাড়তে হবে, কারণ তাদের সব ঘাঁটি আমাদের সীমার মধ্যে থাকবে। তিনি আরো বলেন, ইরান ঘাঁটি এবং যে দেশগুলো তাদের আশ্রয় দিয়েছে তাদের মধ্যে কোনো পার্থক্য করবে না। যে কোনো আগ্রাসনের কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে তিনি জোর দিয়ে বলেছেন। নাসিরজাদে এর মতে, কূটনীতি ব্যর্থ হলে ইরান যে কোনো সংঘাত মোকাবেলায় প্রস্তুত। তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় আলোচনার ফল আসবেই, কিন্তু যদি এটি শেষ না হয় এবং আমাদের উপর সংঘাত চাপিয়ে দেওয়া হয় তাহলে অন্য পক্ষের ক্ষতি অবশ্যই আমাদের তুলনায় অনেক বেশি হবে। প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদে আরও জানিয়েছেন যে ইরান সম্প্রতি 2 টন ওয়ারহেড সহ একটি শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। তিনি বলেন, আমাদের সাম্প্রতিকতম সাফল্য গত সপ্তাহে এসেছিল যখন আমরা 2 টন ওয়ারহেড বহনকারী একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছি, যার চমৎকার ফলাফল রয়েছে। নাসিরজাদে এই সফল উৎক্ষেপণকে ইরানের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ হিসেবে প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা প্রতিরক্ষা বিষয়ে খুব ভালো অগ্রগতি করেছি। আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণরূপে সজ্জিত। এটি আত্মনির্ভরশীল সামরিক শক্তি বিকাশে ইরানের দৃঢ় সংকল্পকে নিশ্চিত করে। তেহরানের বার্তা স্পষ্ট, এই অঞ্চলে মার্কিন সামরিক আধিপত্যের যুগ শেষ। বর্ধিত ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং প্রতিরোধ জাতীয় মর্যাদার উপর ভিত্তি করে একটি মতবাদের মাধ্যমে ইরান নিজেকে এমন একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা হুমকি বা বিদেশি চাপের কাছে মাথা নত করতে রাজি নয়। পশ্চিমা শক্তিগুলো যখন আঞ্চলিক গতিশীলতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তখন ইরানের অগ্রগতি শুধু সামরিক সংকেত হিসেবেই নয়, বরং আত্মরক্ষা এবং আধিপত্য বা জবরদস্তি প্রতিরোধের সার্বভৌম অধিকারের রাজনৈতিক দাবি হিসেবেও কাজ করে। এদিকে ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী বার্তাগুলো পরোক্ষ পারমাণবিক আলোচনায় অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। ইরান সকল সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি কূটনীতি এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন যে আলোচনার লক্ষ্য কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির স্বীকৃতি নিশ্চিত করা। মোহাজেরানি ঘোষণা করেন, আমাদের কি অধিকার আছে তা নির্ধারণ করার কোনো অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যা যা প্রয়োজন তা আমরা অনুসরণ করব এবং আমাদের নিজস্ব অগ্রাধিকারের সাথে সঙ্গতিপূর্ণভাবে কাজ করব। ইরান ও চীনের গোপন সামরিক সহযোগিতা, ক্ষেপণাস্ত্র শক্তির পুনর্নির্মাণ। ইরান ও চীনের ক্ষেপণাস্ত্র সহযোগিতার নতুন অধ্যায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনোত জানিয়েছে, ইরান বর্তমানে তার ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার পুনর্নির্মাণের জন্য চীনের সাহায্য নিচ্ছে। তবে এই খবরটি ছিল ইসরায়েলি গোয়েন্দাদের এক সূত্র থেকে, যার ব্যাখ্যা এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। কিন্তু প্রশ্নটা ঘুরতেই থাকে, কেন চীন এখন এমন একটি সংঘাতে নিজেদের জড়িয়ে নেবে যখন তারা এতদিন দূরে থাকার চেষ্টা করেছে? এটা নতুন কিছু নয়। 1988 সালের ইরান ইরাক যুদ্ধের পর থেকে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তির উন্নতির জন্য চীনের সহায়তা পেতে শুরু করে। সেই সময় থেকেই চীন ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতা দিয়ে আসছে। তাদের সহযোগিতা শুধু অস্ত্র রপ্তানি নয়, বরং প্রযুক্তিগত সহায়তাও ছিল, যার ফলে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করে। চীন যে শুধুমাত্র রপ্তানি করেছে তা নয়, তারা ইরানের ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণও দিয়েছে, যাতে ইরান নিজের শক্তি গড়ে তুলতে পারে। তবে 2000 সালের পর থেকে চীনের উপস্থিতি কিছুটা কমে গিয়েছিল, যখন ইরান নিজের আভ্যন্তরীণ সামরিক শিল্প গড়ে তোলার জন্য কাজ শুরু করে। এরপরও চীন কখনো ইরানের পাশে ছিল, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে। ইরান তার সামরিক প্রকল্পে সাহায্যের জন্য চীনের কাছে কিছু উপাদান চেয়ে এসেছিল, আর চীন এই সহায়তা সময় সময় প্রদান করেছে। চীনের কাছে প্রযুক্তি, ইরানের কাছে তেল। এখন ইরান যখন চীনের কাছে আরও সাহায্য চাইছে, তখন এর পেছনে রয়েছে দুটি বড় কারণ।
একদিকে চীন ইরানকে তেল সরবরাহ করে, অন্যদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র মজুদ পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করছে। এর মাধ্যমে চীন ইরান সম্পর্ক কেবল সামরিক নয়, বরং অর্থনৈতিকও হয়ে উঠেছে। বিশ্বের শক্তির অক্ষের মধ্যে ইরান এবং চীনের এই সহযোগিতা পরবর্তী উত্তেজনার কারণ হতে পারে, কারণ চীন তাদের সামরিক সহযোগিতা আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল গত কয়েক বছর ধরে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদকে দুর্বল করতে নানা পদক্ষেপ নিয়েছে, কিন্তু এবার চীন ইরানকে সেই শক্তি পুনর্নির্মাণে সাহায্য করছে। ইসরায়েল এখন আর তেহরানকে আগের মতো প্রতিরোধ করতে সক্ষম নয়, কারণ তাদের হাতে সেই কৌশলগত গভীরতা নেই। আর তাই ইরানের প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের ক্ষেপণাস্ত্র মজুদ পুনর্নির্মাণ করা। এখন প্রশ্ন হলো, চীন কেন এমন একটি যুদ্ধের মধ্যে নিজেকে জড়িয়ে নেবে? তাদের কাছে কি ইরানকে সহযোগিতা দেওয়ার কোনো বিশেষ সুবিধা রয়েছে? ইরান যখন তার ক্ষেপণাস্ত্র ক্ষমতা পুনর্নির্মাণ করছে, তখন আন্তর্জাতিক মহল প্রশ্ন করছে, এটাই কি চীনের সঠিক সময় নয়? এই সহযোগিতা চীনের আন্তর্জাতিক ভাবমূর্তি নতুন করে তৈরি করতে পারে। তবে যদি এটি রক্ষিত থাকে, তাহলে বিশ্বের চোখ থাকবে ইরান ও চীনের উপর। আজ ইরান ও চীনের শক্তির উত্থান, একসাথে তারা যে শক্তিশালী জোট গড়তে থাকে, আজ ইরান ও চীনের শক্তির উত্থান, একসাথে তারা যে শক্তিশালী জোট করতে পারে, তা বিশ্ব শক্তিগুলির জন্য নতুন এক সংকেত হয়ে উঠবে। এটাই হতে পারে এক নতুন যুগের সূচনা, যেখানে ইরান ও চীন একটি শক্তিশালী সামরিক জোট গড়ে তুলবে। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানল ইসরায়েলের বৈজ্ঞানিক কেন্দ্রে। ভিডিওতে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত। যুদ্ধ মানে শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, এবার সরাসরি ইসরায়েলের গবেষণা প্রতিষ্ঠানে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র। ভাবুন তো, একটি দেশের প্রিমিয়ার সায়েন্টিফিক সেন্টারে যদি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তাহলে তার প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে তেমনই এক ভয়ঙ্কর মুহূর্ত ধরা পড়েছে। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি একটি ভবনে আঘাত হানছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। ওয়েজম্যান ইনস্টিটিউটে সরাসরি আঘাত, বৈজ্ঞানিক অবকাঠামো কি হুমকির মুখে? ঘটনাটি ঘটেছে ইসরায়েলের মধ্যাঞ্চলে রেহোভট ক্যাম্পাসের ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে। ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করে আঘাত হানে। হামলার ফলে ক্যাম্পাসে আগুন ধরে যায় এবং একটি পরীক্ষাগার ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ইনস্টিটিউটের একটি ভবনের ভেতরের আগুন নেভানোর কাজ শুরু করে। তাৎক্ষণিক খবরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কর্মকর্তারা জানিয়েছেন যে বৈজ্ঞানিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি এখনও তদন্তাধীন। এই হামলা ইসরায়েলের অভ্যন্তরে একটি প্রধান গবেষণা প্রতিষ্ঠানে একটি বিরল সরাসরি আঘাত, যা ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার এক নতুন মাত্রা যোগ করেছে। শুধুই কি ওয়েজম্যান, তেল আবিব, হাইফা, জেরুজালেমকে নিশানায়? ওয়েজম্যান ইনস্টিটিউটের হামলার পাশাপাশি ইরান রাতারাতি তেল আবিব, হাইফা এবং জেরুজালেমে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। পুলিশ এই হামলায় একাধিক আহত হওয়ার খবর নিশ্চিত করেছে এবং জরুরি দলগুলো সম্ভাব্য জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপ অনুসন্ধান করেছে। এর আগেও ইরান মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে আরও 50টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এই সংঘাতের আঁচ আরও ছড়াতে পারে। ইরান পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করলে মার্কিন যুক্তরাজ্য এবং ফরাসি ঘাঁটিতে হামলা চালাবে। এই হুমকি আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে। ওয়েজম্যান ইনস্টিটিউটে এই হামলা কেবল একটি ভবন বা গবেষণাগারের ক্ষতি নয়, এটি ইসরায়েলের বুদ্ধিবৃত্তিক এবং বৈজ্ঞানিক সক্ষমতার উপর একটি আঘাত। যদি এই বৈজ্ঞানিক অবকাঠামো বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা ইসরায়েলের ভবিষ্যৎ উদ্ভাবন এবং প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাহলে এটা কি যুদ্ধের এক নতুন ফ্রন্ট, যেখানে শুধু সামরিক শক্তি নয়, বরং জ্ঞান ও বিজ্ঞানও হয়ে উঠেছে হামলার লক্ষ্যবস্তু? এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে 15ই জুন ইসরায়েলের দিকে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবারই প্রথম দিনের আলোয় হামলা শুরু করেছে ইরান। পরবর্তী হামলাগুলো আরও কঠিন এবং বড় পরিসরে চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইসলামিক রিপাবলিকের সামরিক মুখপাত্র।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতেই ইরান প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র হাইফার তেল শোধনাগারে আঘাত হেনেছে। এই হামলায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অংশ নিয়েছে বলে দাবি করা হচ্ছে। যুদ্ধবিরতির আড়ালে চীনের ক্ষেপণাস্ত্র পেল ইরান। রহস্যময় চুক্তি ও ক্ষমতার খেলা। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের ভয়ঙ্কর সংঘাতের রেশ কাটতে না কাটতেই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। যুদ্ধবিরতির ঠিক পরপরই চীনের কাছ থেকে অত্যাধুনিক ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র SAM হাতে পেয়েছে ইরান। এ যেন আগুনের পরশমণি। কিন্তু কেন এই মুহূর্তে? ইসরায়েলের হামলায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো তেহরান খুব ভালোভাবেই টের পেয়েছে, আর তাই এখন তারা নিজেদের অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগী। ঘটনাটা আরও রহস্যময় হয়ে ওঠে যখন একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, গত ২৪ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরেই এই চীনা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পৌঁছেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আরব কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররাও ইরানের এই সামরিক প্রস্তুতির বিষয়ে ওয়াকিবহাল ছিল। এমনকি হোয়াইট হাউসকেও নাকি ইরানের এই অগ্রগতি সম্পর্কে জানানো হয়েছে। তবে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান পেয়েছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সবাই। রহস্য আরও দানা বাঁধে যখন একজন কর্মকর্তা ফাঁস করেন ইরান নাকি তেলের বিনিময়ে এই ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে। এই লেনদেন যে শুধু সাধারণ ব্যবসা নয়, তার প্রমাণ পাওয়া যায় চীনের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক থেকে। মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসের প্রতিবেদন বলছে, ইরানের প্রায় ৯০% অপরিশোধিত তেল ও কনডেনসেট চীনে রপ্তানি হয়। এমনকি যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন গত কয়েক বছর ধরে রেকর্ড পরিমাণ ইরানি তেল আমদানি করে চলেছে। নিষেধাজ্ঞা এড়াতে চীন মালয়েশিয়ার মতো দেশগুলোকে ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। এ যেন এক চোর পুলিশ খেলা, যেখানে চীন ও ইরান মিলে যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিচ্ছে। দ্বিতীয় আরব কর্মকর্তা বলেছেন, নিষেধাজ্ঞা এড়াতে নানা সৃষ্টিশীল উপায়ে ইরান বাণিজ্য করে থাকে। বোঝাই যাচ্ছে নিষেধাজ্ঞা তাদের আটকানোর বদলে আরও সৃজনশীল করে তুলেছে। এই ক্ষেপণাস্ত্রের চালান বেইজিং ও তেহরানের মধ্যে সম্পর্কের গভীরতাকে স্পষ্ট করে। এই সময়ে এমন এক চালানের আগমন আরও তাৎপর্যপূর্ণ যখন পশ্চিমারা মনে করছিল যে ইসরায়েলের নজিরবিহীন হামলার সময় চীন ও রাশিয়া ইরান থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। তাহলে কি এই গোপন চুক্তি পশ্চিমের ধারণাকে ভুল প্রমাণ করছে? ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ইরানের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক নতুন নয়। ১৯৮০-এর দশকের শেষের দিকে ইরাকের সঙ্গে যুদ্ধের সময় ইরান উত্তর কোরিয়ার মাধ্যমে চীনের HY-2 সিল্ক ওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র পেয়েছিল। সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান কুয়েতের ওপর হামলা চালায় এবং ট্যাঙ্কার যুদ্ধের সময় একটি মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কারকে নিশানা করে। ২০১০ সালে এক রিপোর্টে দাবি করা হয়, ইরান চীনের কাছ থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে। ২০১০ সালে এক রিপোর্টে দাবি করা হয়, ইরান চীনের কাছ থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে। বর্তমানে ইরান রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, যা বিমান, ড্রোন এমনকি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। এছাড়াও তাদের কাছে চীনের পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজস্ব তৈরি খোরদাদ সিরিজ ও বাভার 373 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। চীন ইতোমধ্যে পাকিস্তান ও মিশরের মতো দেশের কাছে তাদের HQ-9 ও HQ-16 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে। তাহলে কি ইরানও চীনের কাছ থেকে এই অত্যাধুনিক ব্যবস্থাগুলোই পেয়েছে? যদি তাই হয়, তবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। গোপন মার্কিন প্রতিবেদন। ইরানের পারমাণবিক বোমা নিয়ে আসল সত্যিটা কি? ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরান হামলার পর দাবি করা হয়েছিল যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। কিন্তু সম্প্রতি ফাঁস হওয়া একটি গোপন মার্কিন প্রতিবেদন বলছে ভিন্ন কথা। এই প্রতিবেদন যেন এক ধাক্কায় ভেঙে দিচ্ছে সব দাবি।
ধ্বংসের দাবি বনাম আংশিক ক্ষতি, ধোঁয়াশা নাকি উদ্দেশ্য প্রণোদিত? প্রাথমিক গোপন মার্কিন প্রতিবেদন অনুযায়ী ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কেবল সেগুলোর প্রবেশপথ বন্ধ করতে পেরেছে, কিন্তু ভূগর্ভস্থ ভবনগুলো ধ্বংস করতে পারেনি। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক মার্কিন কর্মকর্তা এই খবর জানিয়েছেন। এটি যেন ট্রাম্প প্রশাসনের দাবির সঙ্গে সম্পূর্ণ বেমানান। তাহলে কি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অতিরঞ্জিত ছিল? যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়েছে বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে। মার্কিন গোয়েন্দারা হামলার আগেই বলেছিলেন ইরান দ্রুত বোমা তৈরির চেষ্টা করলেও তাতে অন্তত 3 মাস লাগবে। কিন্তু মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এখন বলছে এই বিমান হামলা এবং ইসরায়েলের কয়েকদিনের হামলা শেষে ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি শুধু 6 মাসের কম সময়ে পিছিয়েছে। সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা বলছেন, ইরান যদি তড়িয়ে ঘুরিয়ে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে তবে তা হবে অপেক্ষাকৃত ছোট ও অপরিপক্ক ধাঁচের বিস্ফোরক ডিভাইস। একটি ক্ষুদ্রাকৃতির পারমাণবিক বোমা তৈরি করা অনেক বেশি জটিল কাজ। কিন্তু মার্কিন হামলায় ইরানের উন্নত মানের পারমাণবিক গবেষণায় কতটা ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল ইরান, আরেক চমক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার আগেই ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সরিয়ে ফেলেছিল। এতে হামলায় পারমাণবিক উপাদানের খুব সামান্যই ধ্বংস হয়েছে। ধারণা করা হচ্ছে ইউরেনিয়ামের কিছু অংশ ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলোয় সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা মনে করেন ইরান কিছু ছোট ও গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলেছে, যেন বড় স্থাপনা আক্রান্ত হলেও কর্মসূচি চালিয়ে নেওয়া যায়। এটি যেন ইরানের দূরদর্শিতা বা ইসরায়েলের ভুলের দিকে ইঙ্গিত করে। হোয়াইট হাউস অবশ্য ডিআইএর মূল্যায়নের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনকে পুরোপুরি ভুল মন্তব্য করে বলেছেন, কথিত এই মূল্যায়ন ফাঁস করার উদ্দেশ্য পরিষ্কার, প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করা এবং যারা অত্যন্ত নিখুঁতভাবে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের অভিযানে অংশ নিয়েছেন সেই সাহসী বৈমানিকদের ছোট করা। তিনি আরও বলেন, 30,000 পাউন্ডের 14টি বোমা যদি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে ফেলা হয় তবে কি হয় তা সবাই জানেন। ফলাফল হয় সম্পূর্ণ ধ্বংস। ডিআইএর প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, হামলায় ইরানের স্থাপনাগুলোর ক্ষতি ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তার প্রত্যাশার চেয়ে কম হয়েছে। শুধু তাই নয়, ইরান তার প্রায় সব পারমাণবিক উপকরণের নিয়ন্ত্রণ ধরে রাখতেও সক্ষম। এর মানে তারা যদি পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয় তবে তুলনামূলকভাবে দ্রুতই তা করতে পারবে।